অডিও কথনে সবাইকে স্বাগতম। শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস অচেনা মানুষ। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম পর্ব আমি আগেই আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আজকে আমি পড়ব দ্বিতীয় পর্ব। বড়বাবু চেঁচামেচি করে থানার সবাইকে ডেকে জড়ো করলেন। তাদের সামনে আমাকে পুরো ঘটনাটা বলতে হলো। মোটমাট থানা থেকে ফিরে আসতে আমার মিনিট 50 সময় লেগেছিল, বড় জোর 1 ঘন্টা। দারোগাকে ঘটনার গুরুত্ব কিছুতেই বোঝানো যায় না। বারবার বলতে লাগলেন, তার এরিয়াতে চাষাভুষোরা মাঝে মাঝে খুনোখুনি করে বটে, কিন্তু গত 2-3 বছরের মধ্যে কোনো ভদ্রলোক খুন হয়নি। আমি শেষকালে একটু রাগের সঙ্গেই বললাম, আগে ডেড বডিটা দেখবেন চলুন, তারপর বিচার করবেন সেটা ভদ্রলোকের কিংবা চাষাভুষোর। আমার কাছে একটা খুন হয়েছে, সেইটাই বড় কথা। সেটা ভদ্রলোক কিংবা চাষার তাতে কিচ্ছু আসে যায় না। এরপরেও দারোগা আমাকে চা না খাইয়ে ছাড়বেন না। আমার চা তেষ্টা পেয়েছিল বটে, কিন্তু দেরি করতেও ইচ্ছে করছিল না। দারোগা বাবু বললেন, আরে মশাই, ডেড বডি তো আর পাখা মেলে উড়ে পালাবে না, চাটা নষ্ট করবেন কেন? তারপর দারোগা বাবু গেলেন পোশাক বদলাতে। তাতে লাগলো মিনিট 10। ফিরে এসে জিভ কেটে বললেন, কিন্তু যাব কিসে? আমাদের গাড়িটা তো খারাপ হয়ে পড়ে আছে কাল থেকেই। আমি বললাম, চলুন, আমার গাড়িতে চলুন। ফিরে এসে প্রথমেই আমি একটা পরিবর্তন লক্ষ্য করলাম। দরজায় আমার তালাটা লাগানো নেই। আমার তালার কোনো চিহ্নই নেই। দরজায় ডাক বাংলোর নিজস্ব ডবল তালা লাগানো। তার চাবি আমার নেই। অর্থাৎ এর মধ্যেই একটা কিছু গোলমাল হয়ে গেছে। আমি দারোগাকে বললাম, তালা ভাঙতে হবে, এই তালার চাবি তো এখন পাওয়া যাবে না। দারোগাবাবু খড়খড়ি তুলে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলেন। ঘরের ভেতরটা অন্ধকার বলে এখন কিছুই দেখা যাচ্ছে না। তিনি আমাকে বললেন, দাঁড়ান দাঁড়ান, অত ব্যস্ত হচ্ছেন কেন? তালা ভাঙা কি অত সহজ? দারোগা হাঁক দিলেন, চৌকিদার, এই চৌকিদার। আশ্চর্যের ব্যাপার, চৌকিদার রামদাস তার ঘর থেকে গুটি গুটি করে বেরিয়ে এলো। আমাকে সে একেবারে গ্রাহ্যই করল না। দারোগার সামনে লম্বা এক সেলাম দিয়ে বলল, জি হুজুর। আমি তাকে ধমক দিয়ে বললাম, সকালবেলা কোথায় চলে গিয়েছিলে? কোনো উত্তর না দিয়ে সে হাবার মতন তাকিয়ে রইল। লোকটি অতি ধূর্ত। সুবিধাজনকভাবে সে সব কথা কানে শুনতে পায় না। দারোগার ডাক শুনতে পেল। আমি চেঁচিয়ে মরলেও শুনতে পায়নি। এখনো আমার কথা শুনতে পাচ্ছে না। আবার তাকে জিজ্ঞেস করলাম, কাল রাতে কিছু শুনতে পাওনি? অতবার ডাকলাম তোমাকে। চৌকিদার তাও কোনো উত্তর দেয় না। দারোগা তাকে জিজ্ঞেস করলেন, এই বাবুকে চিনতে পারছো না? চৌকিদার মাথা নেড়ে বলল, না। কোনোদিন দেখনি? আজ্ঞে না। আমি স্তম্ভিত। লোকটা বলে কি? রাগে শরীর জ্বলছিল, কিন্তু এখন বেশি রাগ না দেখানোই ভালো। যথাসম্ভব শান্তভাবে বললাম, কাল রাতে আমি এখানে ছিলাম, আর তুমি বলছো আমাকে কখনো দেখনি? আজ্ঞে না হুজুর। ঠিক আছে, তুমি খুব শয়তান না? বুঝবে পরে মজা। খাতা নিয়ে এসো। বাংলোর খাতা কোথায়? সেখানে আমি নাম লিখেছি। দারোগা বললেন, ঠিক আছে ঠিক আছে, সেসব পরে হবে, এখন দরজা খুলে দাও। চৌকিদারটার কি স্পর্ধা! সে নিরীহভাবে জিজ্ঞেস করল, আপনি থাকবেন হুজুর? দারোগা বললেন, থাকবো কিনা সে আমি পরে বুঝবো, এখন দরজা খোলো তো। দরজা খোলা হলো। মৃতদেহটা সেখানে নেই। মাধবী চমকে উঠে বলল, নেই? এর মধ্যেই সরিয়ে ফেলেছে? ইস মামা বাবু, আপনি কেন ডাক বাংলো ছেড়ে যে চলে গেলেন? রঞ্জন ধমকে উঠে বলল, বাজে বকো না তো, চুপ করে শোনো। ডাক বাংলো ছেড়ে না গেলে পুলিশে খবর দিতেন কি করে? মা বাবু বললেন, শুধু যে মৃতদেহটা নেই তাই নয়, কোনো কিছুই নেই। আমার সুটকেস, জামা কাপড় সব উধাও। আমি যে ওই ডাক বাংলোয় এক রাত কাটিয়েছি তার সব চিহ্ন লোপাট করে দিয়েছে। এমনকি বাথরুমে আমি আমার সাবান, টুথব্রাশ রেখে গিয়েছিলাম, সেদিকেও ওরা নজর দিতে ভোলেনি। চেয়ার, টেবিল, খাট সব ঠিক জায়গায় বসানো। ওরা খুব নিপুণ হাতে কাজ সেরেছে। দারোগা আমার দিকে তাকিয়ে ঈষৎ হেসে বললেন, কি মশাই, কি ব্যাপার? আমি খানিকটা অপ্রস্তুত হয়েছি ঠিকই, সেটাকে সামলে উঠে চৌকিদারকে জিজ্ঞেস করলাম,
কি হে রামদাস, মরাটা কোথায় গেল? আমি তো কিছু জানি না হুজুর। কিচ্ছু জানো না? এখানে একটা খুন হয়নি? খুন? কি বলছেন হুজুর? আমার জিনিসপত্রগুলো কোথায় গেল? আমার সুটকেস? উত্তর না দিয়ে আবার হাবার মতো তাকিয়ে রইল রামদাস। লোকটা দারুণ অভিনয় করতে পারে। এখন দেখলে মনে হয় ভাজা মাছটিও উল্টে খেতে জানে না। যাও, বাংলোর খাতা নিয়ে এসো। চৌকিদার দৌড়ে গিয়ে খাতা নিয়ে এলো। যা মনে মনে আশঙ্কা করেছিলাম তাই। খাতার একটা পাতা খুব সাবধানে ছিঁড়ে নেওয়া হয়েছে। সেটা অবশ্য প্রমাণ করা খুব শক্ত নয়, কিন্তু দারোগাকে বোঝাবার ব্যাপারে তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না। তবু আমি দুর্বলভাবে বললাম, দেখুন, এই খাতা দেখে মনে হয় এখানে ৬-৭ মাসের মধ্যে কোনো ভিজিটার আসেনি। সেটা সম্ভব? লাস্ট এন্ট্রি রয়েছে মার্চ মাসের। দারোগাটি গম্ভীরভাবে বললেন, হুম, সেটা তো বুঝলাম, কিন্তু খুনের অভিযোগ দায়ের করতে হলে একটা ডেড বডি অন্তত দরকার। সেটাই তো পাওয়া যাচ্ছে না। একটা ডেড বডি তো আর উধাও হয়ে যেতে পারে না। এরা এর মধ্যে সরিয়ে নিয়ে গেছে এই দিনের আলোয়? ভেরি আনলাইকলি, ভেরি আনলাইকলি। আপনি ওই চৌকিদারকে ভালো করে জেরা করুন। ও সব জানে। ওর কাছ থেকে সব বার করা যাবে। কাল রাত্রে এখানে একটি জিপ গাড়ি এসেছিল। তাতে একটি মেয়ে এবং আরো কয়েকজন লোক ছিল। চৌকিদার সেসব কথা জানে। ওর ঘরে আলো জ্বলছিল তখন। আমার ডাকে সাড়া দেয়নি। দারোগাবাবু আকস্মিকভাবে হেসে উঠে বললেন, আর যাই বলুন, আপনার ওই মেয়েটির কথা ঠিক বিশ্বাস করা যায় না। রাত দুপুরে একটা মেয়ে ঘরে ঢুকে কাঁদবে আবার উধাও হয়ে যাবে? ও নিশ্চয়ই আপনি স্বপ্ন দেখেছিলেন। ওসব তো গল্পে হয়। পাঁচকড়িদের কি যেন গল্প আছে না, নীল বসনা সুন্দরী না কি যেন? আমি দৃঢ়ভাবে বললাম, আমি যা বলছি তার প্রত্যেকটা কথা সত্যি। ব্যাপারটা আপনি হালকাভাবে নেবেন না। কিন্তু একটা কিছু ভিত্তি তো থাকা দরকার। আচ্ছা, এমনও তো হতে পারে আপনি যাকে দেখেছিলেন সে হয়তো সত্যি সত্যি মরেনি, কোনো কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর জ্ঞান ফিরে পেয়ে চলে গেছে। আপনি ভুলে যাচ্ছেন আমি একজন ডাক্তার। কে মারা গেছে আর কে অজ্ঞান হয়ে আছে এটা একজন ডাক্তার প্রায় খালি চোখেই বলে দিতে পারে। যেমন আপনাকে দেখে আমি বলতে পারি আপনার ডায়াবেটিস আছে। দারোগাটি চমকে উঠলেন। হ্যাঁ, আপনি দেখেই বুঝতে পারেন? ধরেছেন তো ঠিকই। বছর খানেক হলো ডায়াবেটিসে ভুগছি। ভাত, আলু, মিষ্টি সব বন্ধ। জীবনটা বরবাদ হয়ে গেল। এখানে ডাক্তার বুদ্ধিও তেমন ভালো নেই। বাই চান্স আপনার সঙ্গে যখন দেখা হয়েইছে, একটা ভালো ওষুধ বাতলে দেবেন কিন্তু। অন্তত দুবেলা ভাত যাতে খেতে পারি। যাকগে, তাহলে এখন কি করা যায় বলুন তো? আপনার একটা কিছু ভুল হয়েছে নিশ্চয়ই। আমি দারোগাবাবুকে একটা চেয়ার দেখিয়ে বললাম, বসুন, দু একটা কথা বলা যাক। আপনার লোকদের বলুন চৌকিদারের উপর যেন নজর রাখে। ওকে পালাতে দেয়া ঠিক হবে না। দারোগাবাবু চেয়ারে বসে আমার কাছ থেকে একটা সিগারেট নিয়ে ধরালেন। তারপর আরাম করে সেটাতে টান দিয়ে বললেন, এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। কাল দুটো স্মাগলিং এর কেস ধরা পড়েছে। সেখানে এনকোয়ারিতে যেতে হবে। বলুন স্যার, কি বলবেন? আমি বললাম, শুনুন, আপনাকে সকালবেলা 10 মাইল দূরের থানা থেকে ডেকে এনে কিছুই দেখাতে পারলাম না। এতে মনে হতে পারে যে আমি আপনার সঙ্গে প্র্যাকটিক্যালি জোক করছি। কিন্তু আপনার সঙ্গে সেরকম কোনো মধুর সম্পর্ক আমার নয়। তাছাড়া ঠাট্টা রসিকতা করে এতটা সময় নষ্ট করার মতো সময়ও আমার হাতে নেই। আর এক হতে পারে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি সবকিছুই ভুল দেখেছি, ভুল শুনেছি। কিন্তু আপাতত নিজেকে আমার পাগল বলেও মনে হচ্ছে না। আমি জরুরি কাজে পুরুলিয়া যাচ্ছিলাম। সেসব আমার মাথায় উঠে গেছে। এখন এই ব্যাপারটার একটা হেস্তনেস্ত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। আপনি থানায় অতক্ষণ দেরি না করলে বোধহয় আমরা আসামিদের হাতে নাতে ধরতে পারতাম। আপনি যদি ব্যাপারটা গুরুত্ব দিতে না চান, তাহলে আমি এখানকার ডিস্ট্রিক্ট কোয়ার্টার্সে যাব। দারোগা মন দিয়ে আমার কথা শুনলেন। তারপর বললেন, আমার এখন তাহলে কি করা উচিত বলুন তো? আপনার সব কথাই যদি সত্যি হয়, তাহলে তো মনে হচ্ছে এটা ভৌতিক ব্যাপার। ভূতের সঙ্গে পুলিশ কি করবে? আমি মশাই বামনের ছেলে। আমি ভূত, প্রেত, ঠাকুর, দেবতা সব মানি। সে আপনি যাই মানুন, এক্ষুনি গোটা বাংলোটা, চৌকিদারের ঘর সার্চ করে দেখুন। এই চৌকিদারকেও কি আপনার ভূত বলে মনে হয়? সে কাল রাত্রে জেগেছিল, কিন্তু আমার ডাক শুনেও আসেনি। আজ সকালে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন আবার জলজ্যান্ত হয়ে ফিরে এসে বলছে সে কিছুই জানে না।
চৌকিদারকে ভালোভাবে জেরা করুন। তাহলে আপনি বলছেন চৌকিদারি যত নষ্টের গোড়া, ও বেটাই খুন করেছে? না, সে কথা আমি বলতে চাইছি না, তবে ও নিশ্চয়ই ব্যাপারটার সঙ্গে জড়িত। ও অনেক কিছু জানে। দারোগা আড়মোড়া ভেঙে বললেন। সঙ্গের লোকদের সার্চ করার জন্য হুকুম দিলেন এবং নিজের কৃতিত্ব দেখানোর জন্য হঠাৎ ঠাস করে এক চড় মারলেন চৌকিদারের গালে। হুঙ্কার দিয়ে বললেন, বল হারামজাদা, কাল রাত্রিরে কি হয়েছিল বল। ডাক বাংলোটা তন্ন তন্ন করে খুঁজেও কোনো চিহ্ন পাওয়া গেল না। চৌকিদারের ঘরেও কিছু নেই। ওরা কাজ করেছে নিখুঁতভাবে। পুলিশের চোখে আমাকে বোকা বানানোর চেষ্টা করেছে বেশ কয়েকভাবে। এই সব কিছুর মধ্যেই আমি সেই মেয়েটির অনেকখানি ভূমিকা দেখতে পাচ্ছিলাম। এত তাড়াতাড়ি ঘরদোর পরিষ্কারভাবে গুছিয়ে যাওয়া কোনো পুরুষ মানুষের কাজ নয়। তাহলে দু একটা ভুল থেকেই যেত। মেয়েরা সাধারণত ভুল করে না। মেয়েটি কি তাহলে সর্বক্ষণ কাছাকাছি কোথাও লুকিয়ে থেকে আমার গতিবিধি লক্ষ্য করছিল? চৌকিদারের ঘরের জানালার পাশে একটা ছোট্ট হলদে রুমাল পাওয়া গেল। মেয়েলি রুমাল, লেসের কাজ করা, কিন্তু কোনো নামটাম নেই। দারোগা বাবু এটাকে পাত্তাই দিলেন না। রুমাল টুমাল থেকে সূত্র বার করা শুধু বইতেই দেখা যায়। বাংলোর কম্পাউন্ডে জিপ গাড়ির চাকার দাগ। অন্তত আমার গাড়ি ছাড়া অন্য গাড়ির চাকার যে দাগ আছে সেটা স্পষ্ট বোঝা যায়। দারোগা বাবুর কাছে এরও কোনো মূল্য নেই। কিন্তু অপরাধীদের কাজ যত নিখুঁতই হোক, একটা না একটা ভুল তারা করবেই। এক্ষেত্রেও তারা একটা মারাত্মক ভুল করে গেছে। এরকম ছেলে মানুষই ভুলের কথা কল্পনাই করা যায় না। দারোগা বাবু বিরক্ত হয়ে উঠেছিলেন। আমাকে শেষ পর্যন্ত পাগলই ভেবে বসেছিলেন হয়তো। তিনি তখন ফিরে যাবার জন্য ব্যস্ত। কিন্তু ফিরতে হলে আমার গাড়িতেই ফিরতে হবে। আমার তখন যাবার একটুও ইচ্ছে নেই। হার স্বীকার করে চলে যাব? দারোগাবাবু তার লোকজনকে চতুর্দিকে খোঁজাখুঁজির জন্য খুব হম্বিতম্বি করেছিলেন বটে, কিন্তু তার মুখে সবসময় একটা মৃদু মৃদু হাসি। ওই হাসিটাই আমার অসহ্য লাগছিল। অক্লান্তভাবে আমি নিজেই চতুর্দিকে খুঁজে দেখছিলাম। ডাকবাংলোর কম্পাউন্ড ছেড়ে উঠে গেলাম সেই বাঁধটার ওপর। নিচেই খাল। সেই খালের জলে একটা কি যেন কালো মতন জিনিস ভাসছে। দু তিনটে বাচ্চা ছেলে জলের মধ্যে নেমে লাঠি দিয়ে ধরার চেষ্টা করছে সেই জিনিসটাকে। আমি তরতর করে নিচে নেমে গেলাম। তারপরে চেঁচিয়ে ডাকলাম দারোগা বাবুকে। খালের জলে ভাসছে আমার সুটকেসটা। অপরাধীরা আমার সব জিনিসপত্র সরিয়ে ফেলেছিল, ডাকবাংলোতে আমার থাকার প্রমাণ লোপ করার জন্য। আমার জিনিসপত্রগুলো ওদের সঙ্গে নিয়ে যাওয়াই তো সবচেয়ে স্বাভাবিক ছিল, কিন্তু কোনো একটা দুর্বলতায় ওরা সঙ্গে নিয়ে যায়নি। ছুঁড়ে ফেলে দিয়ে গেছে খালের জলে। খালের জল বেশি নয়, স্রোতও নেই। সুটকেসটা ভেসে যায়নি। গ্রামের ছেলেরা ওই জিনিসটা দেখতে পেয়ে তোলার চেষ্টা করছে মহা উৎসবে। মোটা শরীর নিয়ে দারোগাবাবুর নেমে আসতে সময় লাগলো। নেমে হাঁসফাঁস করতে লাগলেন। বললেন, কি ব্যাপার, এটা কি? এবার প্রমাণ হলো তো, এই বাংলোতে কাল রাত্রে আমি ছিলাম। চৌকিদার আগাগোড়া মিথ্যে কথা বলছে। দারোগা এর উত্তরে কি বললেন জানো? বললেন, তা না হয় বুঝলাম, কিন্তু এতেও কিন্তু খুনের ব্যাপারটা কিছুই প্রমাণ হয় না। শুনেই আমার রাগ হয়ে গেল। অনেকক্ষণ ধৈর্য ধরেছিলাম। এবার আমি প্রায় ধমকেই বললাম, আপনার ব্যাপারটা কি বলুন তো? খুনটুন কিছু হয়নি এটাই আপনি প্রমাণ করার জন্য ব্যস্ত, নাকি খুন যে করেছে সেই আসামিকে ধরতে চান? এরা সব শক্তের ভক্ত। ধমক খেয়ে দারোগাটির সুর বদলে গেল। তটস্থ হয়ে বললেন, সে কি বলছেন? খুন হলে খুনিকে ধরবো না? একটা মার্ডার কেস ধরতে পারলে আমার প্রমোশন হয়ে যাবে। কতদিন ধরে বদলির চেষ্টা করছি এখান থেকে। খুন হওয়া মানে তো আমার গুড লাক। তবে আমাদের এখানে তো সেরকম কেস টেস বিশেষ হয় না। সুটকেসটা তোলা গেল সহজেই। চৌকিদারকে ডাকা হলো। দারোগাবাবু তাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করলেন, কিরে, তুই যে কিছু জানিস না বললি, এই সাহেবের সুটকেস এখানে এলো কি করে? চৌকিদারের সে একই উত্তর, আমি কিছু জানি না হুজুর। জানিস না মানে? তুই বাংলোর চৌকিদার হয়েছিস, আর বাংলো থেকে জিনিসপত্র উধাও হয়ে যাচ্ছে, জলে ভাসবে। আমি সকালবেলা তেল আনতে গিয়েছিলাম, তখন কেউ চুরি করেছে। তাহলে তখন যে বললি এই সাহেবকে তুই কখনো দেখিসনি, হ্যাঁ? কি ব্যাপারটা কি? সাহেব তাহলে রাত্রি এখানেই ছিলেন? চৌকিদার আবার চুপ। দারোগা তখন চৌকিদারকে এমন মারতে শুরু করলেন যে আমাকেই থামাতে হলো। আমি বললাম, ওকে এত মেরে কি হবে? মারলে ও কি বলবে? দারোগা হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি জানেন না, এরা মার ছাড়া কিচ্ছু বোঝে না। এই জমাদার, বাঁধো একে।
থানায় চলুক, সেখানে গিয়ে বুঝবে। খালের ওপাশে তখন রীতিমতো ভিড় জমে গেছে। যে বাচ্চা ছেলেগুলো সুটকেসটা তোলার চেষ্টা করছিল তাদের একজনকে ডেকে আমি জিজ্ঞেস করলাম, এই খোকা শোনো, সকালবেলা এখানে একটা জিপ গাড়ি দেখেছ? ছেলেটি বলল, হ্যাঁ, রায়বাবুর জিপ। রায়বাবু মানে? কোন রায়বাবু? ছেলেটি আবার বললে, রায়বাবুর জিপ গাড়ি। আমি দারোগাকে বললাম, এই ছেলেটির নাম ধাম জেনে নিন, পরে এর কথা কাজে লাগবে। রায়বাবুর জিপ যে বলছে, রায়বাবুটা কে? মনে হচ্ছে এখানে প্রায়ই আসে, ওরা চেনে। দারোগা বললেন, খোঁজ নিতে হবে, খোঁজ নিলেই বেরিয়ে পড়বে। পরে যখন আদালতে মামলা ওঠে তখন ওই ছেলেটির সাক্ষী খুব কাজে লেগেছিল। ওই ছেলেটি দেখেছিল চলন্ত জিপ গাড়ি থেকে সুটকেসটা ফেলে দেওয়া হয়েছিল খালের মধ্যে, এবং সেই জিপ গাড়ির মধ্যে যারা ছিল তাদেরও সে শনাক্ত করেছে। শুধু তাই নয়, ওইখানে আরেকটা খুব জরুরি খবর পাওয়া গেল। ভিড় ঠেলে ঠুলে এগিয়ে এলো সেই বুড়ো। তোমরা তখন ওকে 5টা টাকা দেবার কথা শুনে হেসেছিলে। ও কিন্তু ওর কাজ ঠিকই করেছে। গ্রামের সহজ সরল লোক টাকা নিলে তার বিনিময়ে কাজটা ঠিকই করে। এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা। লোকটাকে সেই 5 টাকা দিয়েছিলাম বলে খুনের কিনারা করতে সাহায্য হয়েছিল অনেকখানি। দূরে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বাংলোর দিকে লক্ষ্য রেখেছিল। সেই বুড়ো লোকটি বলল, সকালবেলা সে রায়বাবুর জিপ আসতে দেখেছে এখানে। খানিকটা বাদে আবার চলে গেছে। রায়বাবুকেও সে চেনে। রায়বাবু হচ্ছেন পিডব্লিউডির ওভারসিয়ার বাবু। আমি দারোগার চোখের দিকে তাকালাম। তার চোখ মুখ এখন চিন্তা সংকুল। তিনি বললেন, আমি কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা। পিডব্লিউডি অফিসে সুখেন রায় নামে একজন ওভারসিয়ার ইঞ্জিনিয়ার আছেন বটে, তার একটা জিপ গাড়িও আছে, কিন্তু তার জিপে এইসব। আমি বললাম, চলুন আর দেরি না করে সেই সুখেন রায়ের কাছে যাওয়া যাক, তার কাছেই সবকিছু জানা যাবে। একজন কনস্টেবলকে সেখানে পাহারায় রেখে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যাবার আগে আমি দারোগা বাবুকে বললাম, আপনি আপনার কনস্টেবলকে বলুন যেন চৌকিদার রামদাসকে সে কোনো ক্রমেই চোখের আড়াল না করে, কারণ লোকটা বোকা সেজে থাকলেও আসলে অতি ধূর্ত। একটু সুযোগ পেলেই আরো হয়তো প্রমাণ লোপ করার চেষ্টা করবে। গাড়িতে দারোগা বাবুকে বেশ গম্ভীর আর দুশ্চিন্তাগ্রস্ত দেখা গেল। এমনিতে তিনি বেশি কথা বলতে ভালোবাসেন, কিন্তু গাড়িতে একটাও কথা বলেন না। আমার মনে হলো দারোগা বাবুর চেনাশোনা স্থানীয় লোকেরাই এর সঙ্গে জড়িত। তিনি এরকম সন্দেহ করছেন, সেটা অমূলকও নয়। মৃতদেহটা ফেলে যাওয়া এবং আবার ফিরে এসে সেটা সরাবার জন্য ব্যস্ততাতেই সেটা বোঝা যায়। দূর অঞ্চলের লোক হলে আততায়ীরা মৃতদেহটা ফেলেই পালাতো অথবা সঙ্গে করে নিয়ে যেত। কাছাকাছি জায়গার লোক বলেই তারা ঘরদোর পরিষ্কার করে মৃতদেহটা লুকিয়ে রেখে গিয়েছিল খাটের নিচে। অন্যদিকের সব ব্যবস্থা সেরে এসে আবার রাত্রির অন্ধকারে সরিয়ে ফেলবে, এটাই ছিল প্ল্যান। দূরের লোক হলে তাদের পক্ষে একটা সুবিধা ছিল, তারা সব চিহ্ন বিলোপ করে মৃতদেহটা ফেলে রেখে যদি সরে পড়তে পারত, তাহলে মৃত ব্যক্তিটির পরিচয় খুঁজে বার করতে করতে সময় লেগে যেত বেশ কয়েকদিন। ততদিনে আততায়ীরা পগার পার হবার পক্ষে পেয়ে যেত অনেক সুযোগ। কিন্তু স্থানীয় লোক হলে মৃতদেহটি দেখেই সবাই চিনে ফেলবে, তখনই তার সঙ্গে জড়িত অন্য লোকদের উপর পড়বে পুলিশের দৃষ্টি। কর্নেল সেন হেসে জিজ্ঞেস করলেন, কি আমার অ্যানালাইসিস কি ঠিক হচ্ছে? রঞ্জন বলল, পারফেক্ট। এরকুল পেয়ারও ঠিক এই কথাই বলতেন। কর্নেল সেন বললেন, সেই সময় আমিও প্রায় ডিটেকটিভ হয়ে উঠেছিলাম। না হয়েও উপায় ছিল না, কারণ আমাদের দারোগা বাবুটি আগাগোড়া একটুও বুদ্ধির পরিচয় দেননি। অথচ রহস্যটার একটা কিনারা না হওয়া পর্যন্ত আমি কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না। গ্রাম ট্রামের দিকে আমাদের থানা পুলিশের যে অবস্থা, তাতে সেখানকার মানুষ যে পটাপট খুন করে না কেন আমি বুঝতে পারি না। একটু বুদ্ধি খাটিয়ে কেউ খুন করলে তাকে ধরার সাধ্য পুলিশের নেই। তবে সৌভাগ্যের বিষয়, আমাদের গ্রাম দেশের মানুষেরা সাধারণত শান্ত প্রকৃতির। কথায় কথায় খুন জখম করে না। কখনো রাগের মাথায় হয়তো কাউকে মেরে বসে, সেটা এমন প্রকাশ্যভাবে হয় যে ধরা পড়তেও দেরি হয় না। জটিল কুচক্রি ধরনের খুন শহরেই বেশি হয়। যাই হোক, আমার এই গল্প শেষ হয়ে এসেছে। এটাও এমন কিছু জটিল খুনের কাহিনী নয়। মাঝখান থেকে আমি জড়িয়ে পড়েছিলাম বলে একটু জট পাকিয়ে গিয়েছিল। অভিজ্ঞতাটা আমার পক্ষে হয়েছিল সাংঘাতিক। নইলে তোমাদের বইতে যেসব খুনের গল্প থাকে, তার মধ্যে কখনো বুদ্ধিমান খুনিরা সুটকেসটা ফেলে যাবার মতো কাজ করে না, কিংবা ডিটেকটিভদের জন্য এতটা সুবিধা করে দিয়ে যায় না। কিন্তু জীবনে বাস্তব ঘটনায় এরকম ভুল অনেকবার হয়।
সুটকেসটা ফেলে না গেলে খালের পাশের গ্রামের লোকদের জেরা করার কথা আমাদের মনেই আসতো না হয়তো। আর তারা নিজ থেকে এগিয়ে এসে যে কিছু বলতো না তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু গ্রামের লোককে জেরা করে ওই জিপ গাড়িতে কজন লোক ছিল এবং তাদের চেহারার বর্ণনাও আমরা পেয়ে গেলাম। মাধবী জিজ্ঞেস করলো, ডাকাতরা সবাই ধরা পড়েছিল শেষ পর্যন্ত? রঞ্জন বলল, তুমি কি করে জানলে এটা ডাকাতদের ব্যাপার? যারা রাত্রির বেলা জিপে করে বন্দুক নিয়ে এসে আক্রমণ করে তারা ডাকাত ছাড়া আর কি। আর সেই ডাকাত দলের লিডার হচ্ছে একটা মেয়ে, মেয়ে ডাকাত। এই যে হিন্দি সিনেমা। কর্নেল সেন হাসতে হাসতে বললেন, কিন্তু ডাকাতরা কিসের জন্য ওই বাংলোতে আসবে? কারোর কাছে তো বেশি টাকা পয়সা নেই। যে লোকটা খুন হয়েছে সে হয়তো কোনো ব্যবসায়ী, সঙ্গে অনেক টাকা ছিল। রঞ্জন বলল, মামা বাবু, আপনি মাধবীর কথা শুনবেন না তো, যেরকম বলছিলেন সেরকম বলে যান। পিডব্লিউডি অফিসে পৌঁছে সুখেন রায়কে পাওয়া গেল না। দারোগার সঙ্গে ওই অফিসের অনেকের চেনা। দারোগা বাবু যে ওখানে খুনের তদন্ত করতে এসেছেন সে কথা কেউ বুঝতেও পারেনি। তিনিও বুঝতে দেননি। অফিসের লোকেরা দারোগা বাবুকে খাতির করে বসালেন। এমনকি চায়ের অর্ডারও হয়ে গেল। বোঝা গেল দারোগা বাবুটি মাঝে মাঝেই এখানে এমন আসেন। কথায় কথায় দারোগা বাবু বললেন, সুখেনকে দেখছি না কেন? সুখেন কোথায়? অফিসের একজন বলল, সুখেন পাটনায় হেড অফিসে কি একটা ব্যাপারে তদবিরে গেছে, ফিরতে কয়েকদিন দেরি হবে। দারোগাবাবু উদাসীনভাবে বললেন, তাহলে কি হবে? সুখেনের সঙ্গে এই ভদ্রলোকের একটু দরকার ছিল, সেই জন্যই এসেছিলাম। কাজটা তাহলে হলো না। একটা জরুরি বাড়ির প্ল্যান করানো দরকারই না। সুখেনের কিছু টাকা রোজগার হয়ে যেত। ওহে রন্ধীর, সুখেন কবে নাগাদ ফিরবে তাও বলতে পারো না? রন্ধীর নামের কর্মচারীটি বলল, দিন 10 তো লাগবেই। কিসে গেছে, ট্রেনে? না, ও জিপ গাড়িটা নিয়ে গেছে। দারোগা বাবু আমার দিকে তাকিয়ে বললেন, চলুন ওঠা যাক তাহলে, কাজ তো হলো না। সেই অফিস থেকে বেরিয়ে এসে দারোগা বাবু বললেন, এবার? এখানেও তো কিছু পাওয়া গেল না। আমি বললাম, সুখেন রায় কোনো ছুটির দরখাস্ত করে গেছে কিনা সেটা আপনার দেখা উচিত ছিল। যদি সে ট্যুরেও গিয়ে থাকে তাহলে অফিসে তার ট্যুর প্রোগ্রামের একটা রেকর্ড থাকবে। সেগুলো আপনি চেক করে দেখলেন না। একটা লোক তো এমনি এমনি অফিস ছেড়ে আউট স্টেশনে যেতে পারে না। দারোগার কি করা উচিত না উচিত সে সম্পর্কে আমার উপদেশ দেওয়া তিনি এখন আর একটুও পছন্দ করলেন না। ভুরু কুঁচকে তাকালেন আমার দিকে, কিন্তু আমার কথা উপেক্ষা করতেও সাহস পেলেন না। হাজার হোক, আমি মিলিটারির লোক। মিলিটারি সম্পর্কে আমাদের দেশের লোকদের বেশ ভয় ও শ্রদ্ধা আছে। তিনি আমার কথাটা উড়িয়ে দেবার চেষ্টা করলেন। এইসব মফস্বলের ছোটখাটো অফিসে কি আর সব নিয়মকানুন মানে? আমাদের স্যার বড় বড় ব্যাপার, সবকিছু স্ট্রিক্ট। কিন্তু এইসব জায়গায় এরা বিনা দরখাস্তে ছুটি দেয়, নিজস্ব দরকারে কোথাও গেলেও সেটা ট্যুর হিসেবে দেখায়, নিজেদের মধ্যে সব কিছু ম্যানেজ করে নেয়। আমি দৃঢ় গলায় বললাম, তবু আপনার চেক করে দেখা উচিত। আমাকে গাড়িতে বসিয়ে রেখে দারোগাবাবু এবার একা গেলেন। একটু বাদে ফিরে এসে বলেন, না সেসব কিছুই নেই, সুখেন ফিরে এসে দরখাস্ত করে দেবে বলে গেছে। এসব এখানে প্রায়ই হয় বলল। কিন্তু সুখেন রাজা জিপ গাড়ি নিয়ে পাটনা গেছে, সেই জিপ গাড়ি আজ সকালবেলায় বাংলোর সামনে দেখা গেল কি করে? বোঝাই তো যাচ্ছে ওই চাষা ভুষোরা কিছু ভুল দেখেছে। সুখেনের জিপ গাড়ি ওখানে মাঝে মাঝে যায় তো, সুখেনের সুপারভিশনেই তো বাংলাটা তৈরি হলো। গায়ের লোক তো বেশি গাড়ি টাড়ি দেখে না, তাই যে কোনো জিপ গাড়ি দেখলেই ভাবে সুখেনের গাড়ি। গ্রামের দু একজন লোক কিন্তু সুখেনকেও ওই গাড়িতে বসে থাকতে দেখেছে। জিপের পেছন দিকে হেলান দিয়ে বসেছিল। ওই খুনি গুন্ডাদের দলে সুখেনও থাকবে বলে আপনি ভাবছেন? আমি সুখেনকে চিনি, সে একটা পিঁপড়েও মারতে চায় না। আমি কোটের পকেট থেকে আমার ডায়েরি বার করে ব্যাপারটা নোট করলাম। তারপর দারোগা বাবুকে বললাম, এবার তাহলে আমাকে পুরো ঘটনাটি আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে গিয়ে রিপোর্ট করতে হবে। আমি নিজের চোখে একটা ক্রাইম ঘটতে দেখেছি। ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে সেটা কর্তৃপক্ষকে জানানো আমার কর্তব্য। সুতরাং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে একবার যেতেই হবে আমাকে। দারোগা বাবু বললেন, তা তো নিশ্চয়ই। অবশ্য আমরাও ওপর মহলে রিপোর্ট পাঠাবো, আপনি তো আমাদের জানিয়েছেনই। আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের পর ওপর মহলের হাতে কেসটা দিয়ে দেব। তবে মুশকিল হচ্ছে ওই ডেড বডিটারই কোনো ট্রেস পাওয়া গেল না। আমি বললাম, ঠিক আছে, আপনারা জানাবেন সে তো ভালো কথাই। আমিও আমার তরফ থেকে জানিয়ে দিয়ে বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই। চলুন তাহলে আপনাকে থানায় নামিয়ে দিয়ে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাই। দারোগাবাবু চিন্তিতভাবে বললেন,
যাবেন? চলুন। বুঝতেই পারছি আপনার সন্দেহ কিছুতেই মিটছে না। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আমরা যে তদন্ত শুরু করব তার একটা ভিত্তি কি আছে আপনার মুখের কথা ছাড়া? বাংলোর চৌকিদারটা অবশ্য একটা কিছু অপকর্ম করেছে ঠিকই, নইলে আপনার সুটকেস খালের জলে পাওয়া যাবে কেন? আপনি তো আর নিজে সেটা ফেলেননি। গ্রামের লোক কি জিপ গাড়িটারি দেখেছে সে কথা ঠিক বিশ্বাস করা যায় না। চৌকিদারের ওই বদমাইশের সঙ্গে তো আর খুনের ব্যাপারটা এক করা যায় না। আচ্ছা, এক কাজ করা যাক, যাবার আগে একবার সুখেনের বাড়িটি ঘুরে যাওয়া যাক, চলুন। আপনার আপত্তি নেই তো? ছোট্ট ঘিঞ্জি শহরটির নাম আমি তোমাদের কাছে ইচ্ছে করেই বলছি না, তবে বিহার বা পশ্চিম বাংলার ছোটখাটো শহর তোমরা দেখেছো নিশ্চয়ই, একই রকম হয়। সুতরাং অনুমান করে নিতে তোমাদের অসুবিধা হবে না। যেতে যেতে দারোগাবাবু বললেন, সুখেন রায় এখানে বছর দুয়েক হলো বদলি হয়ে এসেছে। অত্যন্ত নিরীহ ভদ্র ছেলে, কোনো সাথে পাঁচে নেই। লোকজনের উপকার করতে পারলে সুখী হয়। অফিসের কাছেই তার কোয়ার্টার পাবার কথা, কিন্তু কোয়ার্টার খালি নেই বলে বাড়ি ভাড়া করে আছে। এখানে সেরকম কোনো ভালো বাড়ি ভাড়াও পাওয়া যায় না। যে বাংলোটায় আপনি উঠেছিলেন সেটা প্র্যাকটিক্যালি সুখেনেরই তৈরি। সুখেনই দেখাশোনা করে বানিয়েছে। চলুন, সুখেন যদি পাটনায় না গিয়ে বাড়িতেই বসে থাকে, আপনি তার সঙ্গে আলাপ করে খুশি হবেন। সত্যিই ভালো ছেলে। শহর একটু ছাড়িয়ে সুখেন রায়ের বাড়ি। বাড়িটার চেহারা সত্যিই ভালো নয়। সিমেন্টের দেয়াল, তবে বেশ জরাজীর্ণ অবস্থা। সামনে একটু বাগানের মতন। সেই বাগানের এক কোণে একটি জিপ গাড়ি দাঁড় করানো। জিপ গাড়িটি আমার আর দারোগাবাবুর একসঙ্গে চোখে পড়ল। দারোগা আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, সুখেন বাড়িতেই আছে বলে মনে হচ্ছে, পাটনায় যায়নি। ওর এখানে এসে ভালোই হলো, ওর কাছ থেকে সবকিছু জানা যাবে। আমি জিজ্ঞেস করলাম, এই জিপ গাড়িটি কি সুখেন রায়ের নিজের না অফিসের? দারোগাবাবু বললেন, অফিসেরই, তবে ও নিজেই সব সময় প্রায় ব্যবহার করে। অফিসের গাড়িটা কেনা হয়েছে, কিন্তু ড্রাইভারের পোস্ট এখনো স্যাংশন করা হয়নি। জানেন তো গভর্নমেন্টের ব্যাপার, সুখেন ছাড়া আর কেউ গাড়ি চালাতে জানেও না, তাই গাড়িটি সর্বক্ষণ ওর কাছেই থাকে। বাগানের গেট খুলে আমরা ভেতরে ঢুকলাম। দারোগাবাবু এগিয়ে এলেন বাড়ির দরজার দিকে। আমি গেলাম জিপটি একটু পরীক্ষা করে দেখতে। কাল রাত্রিরে আমি এই জিপটি যে দেখেছিলাম তাতে কোনো সন্দেহ নেই। ডান দিকের মাঠগার্ডটা একদম তোবড়ানো। এতক্ষণ আমার মনে ছিল না এই কথা। এখন দেখা মাত্র মনে পড়ল যে কাল রাত্রেও আমি এটি লক্ষ্য করেছিলাম। গ্রামের লোকদের পক্ষেও জিপটি চেনা এই জন্যই সহজ। দরজা খুলল একটি মেয়ে। আমার বুকের মধ্যে ধক করে উঠল। জীবনে এরকম ভাবে চমকে গেছি খুব কমবার। আর যাই হোক, এখানে এই অবস্থায় মেয়েটিকে আমি দেখার কথা স্বপ্নেও ভাবিনি। তাকে দেখে আমি অতি কষ্টে সামলে নিলাম নিজেকে। এই সেই কাল রাত্রে দেখা মেয়েটি। আজও তার চুলগুলো খোলা, সদ্য স্নান করেছে মনে হয়। একটি কালো রঙের তাঁতের শাড়ি পরে আছে। ভেজা চুলে জল করছে টাটকা সিঁদুর। মেয়েটিকে দিনের বেলা দেখে বুঝলাম এই মেয়ে সাধারণ নয়। কাল রাতে ওকে অলৌকিক মনে হয়েছিল। এখন সেরকম কিছু মনে হয় না বটে, কিন্তু ছোট্ট শহরের একজন ওভারসিয়ারের বউ হিসেবে তাকে একদম মানায় না। খুব একটা সুন্দরী বলা যায় না তাকে, কিন্তু তার আটসাট স্বাস্থ্য ও চোখে মুখে এমন একটা কিছু আছে যা পুরুষদের মাথায় আগুন জ্বালায়। এই মেয়ে অনেক ঘর ভাঙে। মেয়েটি আমাকে একদমই গ্রাহ্যই করল না। আমাকে সে চিনতে পেরেছে কিংবা জীবনে আগে কখনো দেখেছে এরকম কোনো চিহ্নই তার মুখে নেই। আমার মুখের দিকে এক পলক তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। দারোগাবাবুর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কি খবর? আসুন আসুন, অনেকদিন আসেননি এদিকে। দারোগাবাবু বললেন, এসেছিলাম এদিকে, তাই ভাবলাম তোমাদের এদিকে একবার ঘুরে যাই। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি একজন ডাক্তার, এখানে এসেছেন একটি কাজে। আর এ হচ্ছে করবী, আমাদের সুখেন রায়ের মিসেস। করবী খুব ভালো চা বানায়। এপাশে কাজকর্মে এলেই একবার এদের বাড়িতে চায়ের লোভে আসি। কি করবী, এখন একটু চা হবে নাকি? নতুন লোককে সঙ্গে করে এনেছি। করবী এবার আমার দিকে তাকিয়ে বলল, ভেতরে আসুন। মেয়েটি দরজার একপাশে সরে আমাদের জন্য জায়গা করে দিল। ভেতরে ঢোকার সময় আমি মেয়েটির গা থেকে খুব হালকা ডেটলের গন্ধ পেলাম। আশ্চর্য, এই ডেটলের গন্ধটা কাল রাত থেকে আমাকে পেয়ে বসেছে। এই গ্রাম দেশে এত ডেটলের ব্যবহার হয়? মেয়েটি তো একটু আগেই স্নান করেছে, তারপর আবার ডেটল মেখেছে। মেয়েটির কপালে সিঁদুর,
অথচ কাল রাত্রে মৃতদেহটিকে বলেছিল ওর স্বামী। বসবার ঘরে একটি চৌকি পাতা, দুটি চেয়ার ও একটি টেবিল। অনেক রকমের বইপত্র চারিদিকে ছড়ানো। মফস্বলের এ ধরনের চাকরিজীবীদের বাড়িতে সাধারণত এত বই দেখা যায় না। দারোগাবাবু আরাম করে বসলেন চৌকিতে, আমি বসলাম চেয়ারে। দারোগাবাবু জিজ্ঞেস করলেন, সুখেন কোথায়? করবী বলল, ও তো পরশুই পাটনা চলে গেছে। দারোগাবাবু সবিস্ময়ে বললেন, পাটনা গেছে? জিপ নিয়ে যায়নি? ওর অফিস থেকে যে বলল সুখেন পাটনায় 10 দিনের ট্যুরে গেছে জিপ নিয়ে। করবী বলল, না, শেষ পর্যন্ত নিল না। জিপেই যাবার কথা ছিল, কিন্তু যাবার সময় বলল ওর শরীরটা ভালো লাগছে না, অতটা একা ড্রাইভ করতে পারবে না, তাই ট্রেনেই গেল। দারোগাবাবু বললেন, ইদানিং ওর শরীরটা ভালো যাচ্ছে না দেখছি, প্রায়ই ভুগছে। এই বয়সের ছেলে, এর মধ্যে হার্টের অসুখ যদি হয়। করবী দৃঢ় স্বরে বলল, না না, হার্টের কিছু হয়নি, অনেক সময় উইন্ডের জন্য এরকম ব্যথা হয়। আমি বলেছি এবার পাটনায় ভালো ডাক্তার দেখিয়ে আসতে। দারোগাবাবু আমার দিকে ফিরে বললেন, বুঝলেন মশাই, সুখের বয়স কিন্তু বেশি না, কিন্তু মাঝে মাঝে বুকে এমন ব্যথা হয় যে দেখলে ভয় লাগে। ব্যথার চোটে অজ্ঞান হয়ে যায়। আমি বারবার বলেছি, ভালো মতন চিকিৎসা না করলে কোন দিন রাস্তাঘাটে অজ্ঞান হয়ে বেঘোরে মরবে। তারপর করবের দিকে ফিরে বললেন, সুখেন আজ বাড়ি থাকলে ইনি ওর বুকটা দেখে দিতে পারতেন, ইনি খুব বড় ডাক্তার। আমি চুপ করে রইলাম। করবেও কোনো কথা বলল না। দারোগাবাবু চায়ের জন্য প্রতীক্ষা করছিলেন। আমি অবশ্য চায়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছি। সকালবেলা বেশি চা খাওয়া অভ্যাস নেই আমার। করবের তৈরি বিখ্যাত চা খেতেও আমি প্রলুব্ধ হইনি। তাছাড়া আমার আর সাসপেন্স সহ্য হচ্ছিল না। সেখানে আমরা বসেছিলাম এমনভাবে যেন কিছুই হয়নি। চা খেতে খেতে বিশ্রাম ভালাম। সবই আমরা অভিনয় করছিলাম। দারোগাবাবু আবার জিজ্ঞেস করলেন, করবী, আজকের কাগজে এসেছে নাকি? কাল নাকি পাটনায় খুব মারামারি হয়েছে, রেডিওতে বলছিল। করবী বলল, না, কাগজ তো সেই বিকেল বেলায় দেয়। করবী, সুখেনের কাছ থেকে জিপ গাড়িটা কেউ এর মধ্যে ধার করে নিয়েছিল নাকি? করবী আশ্চর্য হয়ে বলল, গভর্নমেন্টের জিপ গাড়ি অন্য কেউ ধার নেবে কি করে? কাল সন্ধ্যাবেলা গ্রামের 2-1 জন এই জিপ গাড়িটাকে নাকি ঘুরে বেড়াতে দেখেছে। তা হতেই পারে না। দারোগাবাবু আমার দিকে তাকিয়ে চোখের ইঙ্গিত করলেন, অর্থাৎ সবটাই আমার ভুল। করবী আগেই গরম জল বসিয়ে এসেছিল, এবার উঠে গিয়ে চা করে নিয়ে এলো। আমি খাবো না বলেছিলাম, তবু আমার জন্য এনেছে। হাসি মুখে অনুরোধ জানালো, খান না 1 কাপ। অপূর্ব অভিনয়। সে অভিনয় ভেঙে দিয়ে আমি করবীকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে আগে কখনো দেখেছেন? করবী অবাক হয়ে বলল, আপনাকে? না তো। আমি কিন্তু আপনাকে দেখেছি। করবী সঙ্গে সঙ্গে মুখের ভাব বদলে ফেলে বলল, তা হতেও পারে, আপনাকেও আমার একটু চেনা চেনা লাগছে। আপনি কি রাঁচিতে প্র্যাকটিস করেন? কিংবা ওখানে আমাকে কখনো দেখেছেন? আমরা রাঁচিতে থাকতাম বিয়ের আগে। আমি বললাম, না, রাঁচিতে আপনাকে দেখিনি। আপনাকে আমি দেখেছি কাল রাত্রে, এখানে যে একটি ডাক বাংলো আছে সেখানে। করবী বিমূঢ়ভাবে দারোগাবাবুর মুখের দিকে তাকালো, তারপর আমার দিকে। আস্তে আস্তে বলল, ডাক বাংলোয়? আমাকে? আপনার নিশ্চয়ই ভুল হচ্ছে। না, আমার অত সহজে ভুল হয় না। কিন্তু আমি বাড়ি ছেড়ে ডাক বাংলোয় কেন যাব বলুন তো? আমি তো কাল বাড়ি থেকে একবারও বেরোইনি। আমি কিন্তু আপনাকে কাল রাতে ডাক বাংলোতেই দেখেছি। আপনিও আমাকে দেখেছেন এবং আমার সঙ্গে কথা বলেছেন। এখন কিছুই মনে পড়ছে না? করবী এবার দৃঢ় গলায় বলল, নিশ্চয়ই ভুল হয়েছে। আপনি কি বলতে চান? আমি ডাক বাংলোয় কেন যাব? আমার স্বামী বাইরে গেছেন। একজন মহিলার স্বামী বাইরে ট্যুরে গেছেন, আর মহিলাকে যদি রাত্রিবেলা একটি ডাক বাংলোতে দেখা যায়, সেটা নিশ্চয়ই একটি কলঙ্কের অপবাদ। একজনের বাড়িতে বসে এরকম অভিযোগ করার মধ্যে চূড়ান্ত অভদ্রতা আছে। কিন্তু এটা তো অভদ্রতা ভদ্রতার প্রশ্ন নয়, এর মধ্যে একটা খুনের ব্যাপার জড়িত। কাল রাত্রে করবীর মুখে একটা আতঙ্কের চিহ্ন দেখেছিলাম। আজ সেসব কিছুই নেই, বরং একটা তেজি অহংকারী ভাব। আমার চোখের দিকে সোজা তাকিয়ে আছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যেন আমি একটা ভণ্ড প্রতারক কোনো ভদ্রমহিলার নামে মিথ্যা অপবাদ দিচ্ছি। কিন্তু আমার পক্ষে উত্তেজিত হওয়া এখন একেবারেই উচিত নয়। আমি নিচু গলায় বললাম,
দেখুন, শুধু মিথ্যের বোঝা বাড়িয়ে আর কোনো লাভ নেই। বরং আপনি সব কথা খুলে বলুন, তাহলে আপনাকে হয়তো আমরা কোনো সাহায্য করতে পারি। করবী বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, হয়তো আপনার স্বামী পাটনায় শেষ পর্যন্ত যায়নি, তার কোনো বিপদ হয়ে থাকতে পারে। এ কথা আপনি বলছেন কেন? দারোগাবাবু একেবারে চুপ। আস্তে আস্তে চায়ে চুমুক দিচ্ছেন। কথাবার্তা সব আমাকেই বলতে হচ্ছে। আমি এবার জিজ্ঞেস করলাম, আপনার কাছে কি জিপ গাড়িটার চাবি আছে, না আপনার স্বামী নিয়ে গেছেন? করবী বলল, চাবি নিয়ে যাবে কেন? চাবি আমার কাছে রেখে গেছে। চাবিটা একবার দেখাবেন? কেন বলুন তো? হয়তো গাড়ির চাবিটা চুরি হয়ে গেছে। কাল কেউ চুরি করে জিপ গাড়িটা নিয়ে গিয়েছিল কিনা সেটা সম্পর্কে নিশ্চিন্ত হওয়া যাক। না, চুরি হয়নি। করবী উঠে গিয়ে পাশের ঘর থেকে চাবিটা নিয়ে এলো। সেটা আমি নিয়ে দারোগাকে বললাম, এটা আপনার কাছে রাখুন। করবীকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি বলছেন গাড়িটা চুরি হয়নি? না। আপনি গাড়ি চালাতে জানেন? না। এবার আমি একটা সিগারেট ধরিয়ে ধীরে সুস্থে বললাম, একটা ব্যাপার খুব মন দিয়ে শুনুন। কাল রাত্রিরে এই জিপ গাড়িটা ডাকবাংলোর কম্পাউন্ডে ছিল, আমি নিজে দেখেছি। সেটা যদি যথেষ্ট প্রমাণ না হয়, আজ সকালেও এই জিপ গাড়িটাকে ডাকবাংলোর কাছে যেতে গ্রামের অনেক লোকে দেখেছে। তারা সবাই সাক্ষী দেবে। আপনার স্বামীর অফিসের আর কেউ গাড়ি চালাতে পারে না। তাহলে ওই জিপটা বাংলোর কাছ পর্যন্ত কে চালিয়ে নিয়ে গিয়েছিল সেটা আপনার জানা উচিত, যেহেতু চাবি আপনার কাছে। করবী তীক্ষ্ণ গলায় বলল, আমাকে এইভাবে জেরা করার কি অধিকার আছে আপনার, সেটা জানতে পারি কি? দারোগাবাবু তখনও একেবারে চুপ। আমি পকেট থেকে নোট বইটা বার করলাম। এবার কলমটা খুলে বললাম, অধিকারের প্রশ্ন পরে। দারোগাবাবু যতক্ষণ বাধা না দিচ্ছেন ততক্ষণ আমি কতগুলো প্রশ্ন করে যাব। আপনি উত্তরগুলো ভেবেচিন্তে দেবেন, কারণ সেগুলো আমি লিখে রাখছি এবং দারোগাবাবু তার সাক্ষী থাকছেন। এবার শুনুন, কাল রাত্রে আমি ডাকবাংলোয় যে ঘরে ছিলাম তার খাটের নিচে একটি ডেড বডি ছিল। সেটা কি আপনার স্বামী সুখেন রায়ের? আপনি জানালার বাইরে থেকে বলছিলেন আপনার স্বামীর দেহ। করবীর সিঁথিতে তখনও সিঁদুর জ্বলজ্বল করছে। আজ সকালে স্নান করে নতুন করে সিঁদুর লাগিয়েছে। জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে তীব্র গলায় বলল, আপনি এসব উদ্ভট কথা হঠাৎ আমাকে বলতে এসেছেন কেন? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নই। আপনি অন্য কাউকে দেখেছেন বা কোথায় কি দেখে এসেছেন সে সম্পর্কে আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বললাম, ডেড বডিটা আমি নিজের চোখে দেখেছি। সেই ডেড বডিটা আপনি সরাতে গিয়েছিলেন, তাও দেখেছি। এই ঘটনাটা পুলিশের ওপর মহলে আমাকে জানাতেই হবে। আপনি আমার কথার উত্তর দিতে না চান সেটা আলাদা কথা, পরে আপনাকে কৈফিয়ত দিতেই হবে। দারোগাবাবু এতক্ষণ বাদে কথা বললেন। একটি বড় দীর্ঘশ্বাস ফেলে হাতের সিগারেটটি নিভিয়ে ফেললেন চায়ের কাপে। তারপর বললেন, করবী, আর কোনো লাভ নেই। দ্য গেম ইজ আপ। এই ভদ্রলোক নাছোড়বান্দা। তুমি সব কথা অস্বীকার করলে একে পাগল ভাবতে হয়। সেটা উনি মেনে নেবেন কেন? তোমাদের ব্যাড লাক, ইনি মাঝখানে এসে পড়েছেন। আমাকেও তো চাকরি বাঁচাতে হবে, তাও বাঁচতে পারবো কিনা জানি না। করবের মুখখানা বিবর্ণ হয়ে গেল। এক ফুঁয়ে যেন কেউ নিভিয়ে দিল একটা মোমবাতি। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। সেটিকে খুব ঘৃণার দৃষ্টি বলা যায় না। দারুণ হতাশা, দারুণ দুঃখ মিশে আছে সেই দৃষ্টিতে। পুরো 2-3 মিনিট তাকিয়ে রইল আমার চোখে চোখে। শেষ পর্যন্ত আমি চোখ সরিয়ে নিলাম। খুব অস্ফুটভাবে করবী বলল, আমার স্বামী আত্মহত্যা করেছে। বিশ্বাস করুন, আমার স্বামী আত্মহত্যা করেছে। করবীর প্রতি আমার কোনো রকম দয়া হলো না। আমি বিদ্রূপের সুরে বললাম, প্রথমে জানা দরকার যিনি মারা গেছেন তিনি আপনার সত্যি সত্যি স্বামী কিনা। স্বামী হোক বা যেই হোক, আত্মহত্যা করার পক্ষে খুব চমৎকার পরিবেশ বটে। আপনি যখন ডেড বডিটি সরাবার চেষ্টা করছিলেন তখন আপনার সঙ্গে অন্য লোক ছিল। তারা কে? করবী সে কথার উত্তর না দিয়ে আবার বলল, বিশ্বাস করুন, আমার স্বামী আত্মহত্যা করেছে। আমি দারোগার দিকে ফিরে বললাম, সুখেন রায়ের কি রিভলভার ছিল? সেটা আপনার জানার কথা। দারোগাবাবু মাথা নেড়ে বললেন, না, ছিল না। আমি ডেড বডির গলায় বুলেটের ক্ষত দেখেছি এবং ডেড বডির কাছে কোনো রিভলভার ছিল না। এটি আত্মহত্যা? দারোগা বললেন, করবী, আর মিথ্যা কথা বলে ওকে ভোলাতে পারবে না। বললাম না ব্যাড লাক।
তোমরা শক্ত মানুষের পাল্লায় পড়েছ। ডেড বডিটি কোথায়? করবী কোনো কথা না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আমরা তাকে অনুসরণ করলাম। করবীকে এখন কিছুতেই চোখের আড়াল করা যায় না। এ মেয়ে সত্যি সাংঘাতিক। কখন কি করে বসবে ঠিক নেই। এমনকি আত্মরক্ষার তাগিদে আমি আমার রিভলভারটা পকেটে শক্ত করে ধরে রইলাম। দারোগা বাবুর মুখে একটা উদাসীন ভাব। পারতপক্ষে আর আমার দিকে তাকাচ্ছেন না। করবী একটার পর একটা ঘর পেরিয়ে যেতে লাগলো। বসবার ঘরের পরেই বড় ঘর, তার পেছনে আরেকটি ছোট ঘর। সেই ঘরে খাটের উপরে কফিনের আকারে একটি বড় কাঠের বাক্সের মধ্যে শোয়ানো রয়েছে ডেড বডিটি। চিনতে আমার দেরি হলো না। এক রাত আমি এর সঙ্গে এক ঘরে কাটিয়েছি। গলায় বুলেট বেঁধা সুখেন রায়ের মৃতদেহ। সেটা যে করবীর স্বামী সুখেন রায়েরই দেহ, অন্য কারোর নয়, সেটা দারোগা বাবুর মুখ দেখলেই বোঝা যায়। বডিটি আস্তে আস্তে ডিকম্পোজ করতে আরম্ভ করেছে। পাছে দুর্গন্ধ টের পাওয়া যায়, তাই ঘরের মেঝেতে অনেকখানি ডেটল ছড়ানো। আমি স্তম্ভিতভাবে তাকালাম করবীর দিকে। কি বিস্ময়কর এই মেয়েটি! স্বামীর মৃতদেহ ঘরের মধ্যে শোয়ানো, আর মেয়েটি স্নান করে সিঁদুর পরে আমাদের সঙ্গে গল্প করতে বসেছিল হাসি মুখে। আমি যদি সুর না বদলাতাম তাহলে হয়তো এতক্ষণে এই গল্পই চলত। করবীর মুখে কিন্তু কোনো ভাবান্তর নেই, কিংবা তার তখনকার মুখের চেহারার বর্ণনা দিতে পারি এমন ভাষা জ্ঞান আমার নেই। সে স্থির দৃষ্টিতে চেয়ে আছে মৃত স্বামীর মুখের দিকে। তার ঘর সংসার ভবিষ্যৎ সবই শেষ হয়ে গেল। একটু বাদে করবী আস্তে আস্তে বলল, ওকে কবর দেবার সব ব্যবস্থা করে ফেলেছিলাম, কিন্তু সময় পেলাম না। ওর নিজের দোষেই ও মরেছে। ওর যদি মাথা খারাপ হয়ে যায় তার জন্য আমি কি করতে পারি? দারোগা বাবু বললেন, থাক, এখন ওসব কথা থাক। ডেড বডিও থানায় নিয়ে যেতে হবে। করবী, তুমি তৈরি হয়ে নাও, তোমাকে থানায় যেতে হবে। আমি তৈরিই আছি। সুরজলাল কোথায়? আমি জানি না। সুরজলাল পালিয়ে টালিয়ে যায়নি তো? আমি জানি না। মাধবী হঠাৎ মাঝখানে বাধা দিয়ে বলে উঠল, দারোগা বাবু আগে থেকে সব জানতো তার মানে? সেও কি ওদের সঙ্গে ছিল নাকি? রঞ্জন বলল, আহ, এমন বেটপকা কথা বলো, সেটা বুঝতে পারছো না এখনো? কর্নেল সেন মাধবীর দিকে তাকিয়ে বললেন, না, দারোগা বাবু ওদের সঙ্গে আসল ক্রাইমের সময় ছিলেন না বটে, কিন্তু সবই জানতেন। ওরা সবাই দারোগা বাবুর পরিচিত। ডাকবাংলোর ঘরটায় আমি যখন ডেড বডিকে সঙ্গে নিয়ে দরজা জানালা আটকে রয়েছি, তখন ওরা কোনো ক্রমেই সুবিধা করতে না পেরে আমার আগে ভাগে থানায় গিয়ে সব জানিয়েছিল এবং দারোগা বাবুর পরামর্শ নিয়েছিল। আমি যখন থানায় যাই তখন দারোগা বাবু ইচ্ছে করে আমার সঙ্গে বেরোতে দেরি করেছেন, যাতে সেই সময় ওরা ডেড বডিটা সরিয়ে সব প্রমাণ নিশ্চিহ্ন করার সুযোগ পায়। সেই জন্যই গাড়ি খারাপ টারাপ ইত্যাদি ছুতো বার করেছিলেন। আর একটা জিনিসও আমি বুঝতে পেরেছিলাম, ওরা যে খালের জলে আমার সুটকেসটা ফেলে দিয়ে গিয়েছিল সেটাও নেহাত বোকামি করে নয়, তার মধ্যেও একটা উদ্দেশ্য ছিল। তখন পরিপূর্ণ দিনের আলো, সেই সময় ওরা জিপে করে এসে ডাকবাংলো থেকে সুখেন রায়কে নিয়ে যাবে, এটা কারোর না কারোর চোখে পড়বেই। সুখেনের মৃতদেহটা ওরা জিপের পেছনে এমনভাবে হেলান দিয়ে শুয়ে এনেছিল যে কেউ চট করে বুঝতে না পারে যে সে মরে গেছে। ওই জিপটাও গ্রামের লোকের চেনা, সুতরাং কেউ না কেউ বলে দিতে পারতো সেই কথা। সুটকেসটা ফেলে আসাও আমাদের দেরি করানোর চেষ্টা। ওরা সময়ের সঙ্গে রেস দিচ্ছিল। যেমন করে হোক আমাদের দেরি করিয়ে ডেড বডিটাকে পুঁতে ফেলতে পারলেই ওরা অনেকটা নিরাপদ হতে পারত। কোনো ডেড বডি পাওয়া না গেলে খুনের অভিযোগ তো টেকে না। ব্যাপারটা আমার এক রাত্রির দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেয়া যেত, কিন্তু শেষ পর্যন্ত এসেও ভাগ্য ওদের প্রতি বিরূপ হয়েছে। রাত্রিবেলা অন্ধকারে ওইরকম গ্রামাঞ্চলে একটা ডেড বডি পুঁতে ফেলা খুব শক্ত নয়, কিন্তু দিনের আলোয় অনেক অসুবিধে। ওরা স্থানীয় মুসলমানদের কবরখানায় একটা গর্ত খুঁড়ে রেখেছিল। সেই সময়ে আবার একটি মুসলমান শিশুকে সেখানে গোর দেওয়া হয়েছে। কবরখানায় অনেক লোকজন, এরকম আশঙ্কা ওদের মনে একবারও জাগেনি। কবরখানাটা নির্জন পড়ে থাকে সাধারণত, কিন্তু সেদিনই যে একটা বাচ্চা ছেলে মারা যাবে আর ঠিক ওই সময়ে তাকে কবর দিতে আনা হবে, এ আর ওরা জানবে কি করে? এত চেষ্টা করে ওরা শেষ রক্ষা করতে পারল না। বাধ্য হয়ে ওদের ফিরে আসতে হয়। শেষ পর্যন্ত ওরা নির্ভর করেছিল করবীর অভিনয় দক্ষতার উপরে। করবী যদি আমাদের ভুলিয়ে ভালিয়ে ফেরত পাঠাতে পারে। স্নান করা, সিঁদুর পরা একটি মেয়েকে দেখে কি কল্পনা করা সহজ?
যে স্বামীর মৃতদেহ পাশের ঘরে শোয়ানো আছে? মাধবী বলল, সত্যি বাবা, কল্পনাই করা যায় না। কোনো মেয়ে এরকম করতে পারে? আপনি কি করে সন্দেহ করলেন? কে জানে। কর্নেল সেন বললেন, আমি ক্ষেপে গিয়েছিলাম বলা যায়। ওরা সবাই মিলে এমন একটা ষড়যন্ত্র করেছিল যেন আমি একটা পাগল। আগের দিন রাত্রে কিছুই ঘটেনি, ঘরের মধ্যে কোনো ডেড বডি ছিল না, সবই যেন আমি বানিয়ে বলছি। তাই আমি শেষ পর্যন্ত না দেখে ছাড়তেই চাইনি। রঞ্জন বলল, তারপর কি হলো? কর্নেল সেন বললেন, ডেড বডির কাছে একজন কনস্টেবলকে পাহারায় বসিয়ে দারোগাবাবু করবীকে বললেন, চলো। করবী সহজভাবে বলল, যাচ্ছি, চলুন। আমি এক গ্লাস জল খেয়ে আসি। কিন্তু আমি করবীকে চোখের আড়াল হবার সুযোগ কিছুতেই দিতে চাই না। আমি জিজ্ঞেস করলাম, কোথায় জল আছে? আমি এনে দিচ্ছি, আপনি এখানে দাঁড়ান। করবী অবাক হয়ে বলল, কেন, আপনি এনে দেবেন কেন? আমি বললাম, বাড়িতে আর কেউ নেই। আপনার স্বামী চলে গেলে আপনি একা থাকেন। করবীর বদলে দারোগাবাবু বললেন, একজন ঠিকেজি এসে কাজ টাজ করে দিয়ে যায়, তাই না? সে বোধহয় এখন নেই। করবী বলল, এ ঘরেই জল আছে, আমি নিজে গড়িয়ে দিচ্ছি। কলসি থেকে করবী জল গড়ালো আমাদের দিকে পিছন ফিরে। আমি দ্রুত ওর কাছে গিয়ে বললাম, দাঁড়ান, জলটা আগে খাবেন না, আমি আগে দেখব। করবী পুরো 1 মিনিট তাকিয়ে রইল আমার দিকে, তারপর হেসে উঠল শব্দ করে। হাসতে হাসতে বলল, ও, আপনি ভাবছেন আমি আত্মহত্যা করব? হা হা হা, আপনি কিচ্ছু বোঝেন না। আমি মরতে চাই না। আত্মহত্যা করতে চাইলে অনেক দিন আগেই করতাম। ঠিক আছে, আমি জল খাবো না। এই নিন, দেখুন। করবী জল শুদ্ধ গ্লাসটা ছুঁড়ে মারলো আমার মুখের দিকে। আমি তাড়াতাড়ি মাথা সরিয়ে নিয়েছিলাম বলে গ্লাসটা আমার চোখে লাগেনি, কিন্তু ঘাড়ে লাগলো। করবী আমার চোখেই মারতে চেয়েছিল। আমার চোখই তো তার দুর্ভাগ্যের জন্য দায়ী। বড় কাঁসার গ্লাস আমার ঘাড়ের কাছে একটু কেটে গিয়ে রক্ত বেরিয়ে এলো। জলে জামা কাপড় ভিজে গেল। আমি করবীর চোখে মুখে হিস্টেরিয়ার চিহ্ন দেখতে পেলাম। দারোগাবাবু তাড়াতাড়ি এসে করবীর হাত চেপে ধরে ধমক দিয়ে বললেন, এই করবী, কি হচ্ছে কি? এখন আর এসব করে কি লাভ হবে? তোমাদের ভরাডুবি হয়েছে। এখন চলো। সুরজলাল কোথায়? করবী খর চোখে তাকিয়ে বলল, সুরজলাল কে? আমি তা জানি না। আপনি কার কথা বলছেন? দারোগাবাবু একটা ক্লান্ত নিঃশ্বাস ছাড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, চলুন, সুরজলালকে ধরা যাক। এমনি বড় ভালো ছেলে সুরজলাল। এরা ঝোঁকের মাথায় একটা কাণ্ড করে ফেলেছে, শাস্তি পেতেই হবে। মার্ডার ইজ মার্ডার। করবী দৃঢ় গলায় বলল, আমার স্বামী আত্মহত্যা করেছে, কেউ তাকে খুন করেনি। এর সঙ্গে সুরজলালের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি তোমাদের জন্য ভালো উকিল ঠিক করে দেবক্ষণ। করবী কিন্তু কিছুতেই আমাদের সঙ্গে সুরজলালের বাড়িতে যেতে রাজি হলো না। একেবারে বেঁকে বসলো। ঘাড় ঘুরিয়ে বলল, তাকে মেরে ফেললেও সে সুরজলালের বাড়িতে যাবে না। অথচ করবীকে একা রেখে যাওয়া কোনো মতেই উচিত নয়। দারোগাবাবু আমাকে বললেন, তাহলে স্যার আপনি একটু এখানে থাকুন, ওকে চোখে চোখে রাখুন। আমি ঘাড়ে হাত বুলিয়ে বললাম, আমি আর একা ওর সামনে থাকতে পারছি না। করবী বিচিত্র গলায় হেসে বলল, ভয় নেই, আমি পালাবো না, আত্মহত্যাও করব না, আমি এখানেই থাকব। দারোগাবাবু এবার আর কোনো ঝুঁকি নিলেন না। সেপাইকে ডেকে করবীর হাতে দড়ি বাঁধলেন, তারপর সেই অবস্থায় বসিয়ে রাখলেন জিপ গাড়িতে। সেপাইটি সেখানে পাহারায় রইল। সুরজলালকে ধরার জন্য খুব একটা হ্যাঙ্গাম করতে হলো না। কাছেই সুরজলালের বাড়ি। স্থানীয় অবস্থাপন্ন কাঠের ব্যবসায়ের ছেলে সে। 25-26 বছর বয়স, দোহারা সুন্দর চেহারা, মুখে বেশ একটা সরল ভাব আছে। ঠিক ক্রিমিনাল টাইপ নয় সে। গ্রাম্য বড়লোকের ছেলে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বকে গেলে যা হয় আর কি। সুরজলাল যেন আমাদের প্রতীক্ষাতেই ছিল, দাঁড়িয়েছিল দোতলার বারান্দায়। দারোগাবাবু গিয়ে ডাকতেই সে বেরিয়ে এলো, পাজামা আর সিল্কের পাঞ্জাবি পরা। ফ্যাকাশে ভাবে হেসে বলল, খেল খতম হো গিয়া। আমার দিকে তাকিয়ে বলল, চলুন স্যার, যা হবার সে হবেই, কেউ রুখতে পারবে না, ঠিক কিনা? দারোগাবাবু জিজ্ঞেস করলেন, হরিনাথ ফিরেছে না এখনো পালিয়ে আছে? সুরজলাল হাত জোড় করে বলল, আমি ওর কথা কিচ্ছু জানি না। বিশ্বাস করুন, হরিনাথের কথা আমি জানি না। ঠিক আছে, সে দেখা যাবে পরে। বুদ্ধুরাম কোথায় গেল? সুরজলালের বাড়ির সামনেই একটা ইউক্যালিপটাস গাছের তলায় মাটিতে একটা লোক বসেছিল, ময়লা ছেঁড়া খোড়া খাকি প্যান্ট শার্ট পরা। দারোগাবাবু তাকে ডাকতেই সে হাউমাউ করে কেঁদে এসে বলল, সাহেব,
আমি কিছু জানি না, আমি শুধু গাড়ি চালিয়েছিলাম। আমাকে ছেড়ে দিন, ঘরে আমার বাল বাচ্চা আছে। দারোগাবাবু এক ধমক দিয়ে বললেন, চল বেটা, বাড়ি থেকে জিপটা নিয়ে চল থানায়। সুরজলালের বাড়ির লোকজন ততক্ষণে নেমে এসে ভিড় করেছে। একটি যুবতী মেয়ে কেঁদে কেঁদে বারবার দারোগাবাবুর হাত জড়িয়ে ধরতে লাগলো। সম্ভবত সে সুরজলালের স্ত্রী। মেয়েটি অপূর্ব সুন্দরী, এক হিসেবে তাকে করবীর চেয়েও সুন্দরী বলা যায়। কিন্তু করবীর মতন মানুষকে পাগল করার ক্ষমতা বোধহয় তার নেই, নইলে তাকে ছেড়ে তার স্বামী করবীর কাছে যাবে কেন? মেয়েটি কেঁদে ধুলোয় গড়াগড়ি দিতে লাগলো। কিছুতেই তাকে থামানো যায় না। সুরজলালের মা খুব বুড়ি, তিনি এসে অভিশাপ দিতে লাগলেন আমাদের সবাইকে। সুরজলাল বলল, আর দেরি করছেন কেন দারোগাবাবু? চলেন চলেন, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তোমরা কেউ এরকম পরিস্থিতিতে নিশ্চয়ই পড়নি। খুবই অস্বস্তিকর অবস্থা। এতক্ষণ বাদে আমার নিজের একটু অপরাধী লাগতে লাগলো। এরা সবাই ভাবছে আমি ওদের ধরিয়ে দেওয়ার জন্য দায়ী। আমি এতগুলো সংসার ভেঙে দিচ্ছি, কিন্তু খুনের ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের তো শাস্তি পেতেই হবে। আমি সবাইকে আমার গাড়িতে চাপিয়ে থানায় নিয়ে গিয়ে তুললাম। কর্নেল সেন গল্প থামিয়ে নিঃশব্দে চুরুট টানতে লাগলেন। ওর মুখটা একটু বিষণ্ণ দেখাচ্ছে। একটা হাই তুলে বললেন, রাত বেশি নেই, এবার একটু শুয়ে পড়া যাক। মাধবী বলল, কিন্তু কে খুন করলো, ওই মেয়েটি না সুরজলাল? কর্নেল সেন কিছু বলতে যাচ্ছিলেন, রঞ্জন তাকে বাধা দিয়ে বলল, মামা বাবু, বলবেন না, বলবেন না। ফট করে এক কথায় খুনের নাম বলে দিলে এই ধরনের গল্পের কোনো মজা থাকে না। ডিডাকশন করে যদি না বেরিয়ে আসে, এখনো অনেক কিছু জানতে বাকি আছে। সুরজলাল, বুদ্ধুরাম, হরিনাথ, এদের কথা তো এইমাত্র শুনলাম। এদের সঙ্গে করবীর কি সম্পর্ক সেটা তো এখনো জানা হলো না। তাছাড়া খুনের একটা মোটিভ তো থাকে। কর্নেল সেন বললেন, তাহলে সেসব আবার কাল হবে। আমার একটু ক্লান্ত লাগছে, এখন অনেকক্ষণ বকবক করেছি। রঞ্জন বলল, এখন প্রায় 3:30 বাজে। এখন আর শুয়ে লাভ নেই। ঘন্টা কয়েক বাদেই ভোর হয়ে যাবে। বৃষ্টি থেমে গেছে। বাকি রাতটা গল্প করেই কাটানো যাক। আর এক কাপ কফি হবে নাকি? মাধবী বলল, না না, এত রাত্রিরে আর কফি খাওয়া যাবে না। রঞ্জন হাসতে হাসতে বলল, তোমাকে বানাতে হবে বলে ভয় পাচ্ছ তো? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি চুপ করে বসে থাকো, সুনীল বানিয়ে দেবে। সুনীল খুব ভালো কফি বানায়। আমি বললাম, ভ্যাট, আমি এখন উঠতে পারবো না। তুই নিজে যেতে পারছিস না? তোর নিজের বাড়ি, আর আমি কফি বানাবো? না না, তুই ভালো বানাস কিনা তাই বলছিলাম। কফি বানানোর আবার ভালো খারাপ কি? আমি নিজে কোনোদিন বানিয়েই খাইনি। রঞ্জন অনিচ্ছা সত্ত্বেও গা মোড়ামুড়ি দিয়ে উঠে বলল, মা বাবু, আপনি কফি খাবেন তো? আপত্তি নেই। জল চাপিয়ে এসে রঞ্জন বলল, মামাবাবু, এবার বলুন খুনের মোটিভ কি? খানিকটা অবশ্য বোঝাই যাচ্ছে। কর্নেল সেন বললেন, আমি তো এতক্ষণ বললাম, এবার তোমরাই বলো না বাকিটা কি হতে পারে। ঠিক আছে, আমরা সেটা চেষ্টা করব। আপনি আমাদের আর কয়েকটা তথ্য সাপ্লাই করুন, যেমন সুখেন রায় লোকটা কেমন ছিল। মাধবী বলল, ওই করবী বলে মেয়েটা শেষ পর্যন্ত কি হলো, ফাঁসি হয়েছিল? কর্নেল সেন হেসে ফেলে বললেন, তার মানে তুমি ধরেই নিচ্ছ যে করবীই খুন করেছিল? রঞ্জন বলল, মাধবী, তুমি থামো তো। আগে মামাবাবুকে আরেকটু বলতে দাও, তারপর তো খুনিকে সেটা বুঝবে। মাধবী বলল, আমায় আর কিছু বলতে হবে না, আমি ঠিক জানি মেয়েটাই খুন করেছে। রঞ্জন বলল, তুমি থামো তো। এইসব ক্রাইম স্টোরি ফলো করা মেয়েদের কর্ম নয়। মামাবাবু, এটা কিন্তু আপনার ভারী অন্যায়। এতক্ষণ গল্প বেশ চলছিল, হঠাৎ গল্পের শেষ দিকে দুমদাম করে সুরজলাল, হরিনাথ, বুদ্ধুরাম, এতগুলো ক্যারেক্টার এনে ফেললেন। এদের সম্পর্কে আগে আভাস দেওয়া উচিত ছিল। খুনি কখনো লাস্ট দৃশ্যে আসে না। কিন্তু আমি তো গল্প বানাতে জানি না। বানানো গল্প হলে লেখকরা ভেবেচিন্তে চরিত্র ঠিক করে, কিন্তু আমার জীবনে ব্যাপারটা যেভাবে ঘটেছিল আমি সেইভাবেই বললাম। সুরজলাল বা হরিনাথ বা বুদ্ধুরামের কথা তো আমি নিজেও আগে জানতে পারিনি। ওই দারোগাটির সঙ্গে ওদের কতখানি সম্পর্ক সেটাও ভালোভাবে জানা দরকার। কর্নেল সেন বললেন, এই ঘটনার সঙ্গে জড়িত মানুষগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা করার জন্য আমি তোমাদের আরেকটু জানিয়ে দিচ্ছি। মামলা চলার সময় আমাকে বেশ জড়িয়ে পড়তে হয়েছিল, তাই আমি অনেক কিছু জানতে পেরেছিলাম। সব বলতে গেলে তো এক মহাভারত হয়ে যাবে। সংক্ষেপে কিছু কিছু বলছি। সেদিন ওদের সবাইকে নিয়ে থানায় আসার পথে দারোগাবাবু আমার হাত জড়িয়ে ধরে বলেছিলেন,
স্যার, আমাকে ফাঁসাবেন না। আমার চাকরিটা অন্তত বাঁচিয়ে দেবেন। আমি নিতান্ত মায়ায় পড়েই কেসটা চেপে যেতে চেয়েছিলাম। নইলে আমার আর অন্য কোনো স্বার্থ নেই, বিশ্বাস করুন। আমি এদের সবাইকে আগে থেকে চিনি। সুখেনকেও আমি স্নেহ করতাম। এরা ঝোঁকের মাথায় একটা কাণ্ড করে ফেলেছে, নইলে এরা কিন্তু কেউই মানুষ খারাপ নয়। আমি তাই ভেবেছিলাম, একজন যখন মরেই গেছে তাকে তো আর বাঁচানো যাবে না। তবে শুধু শুধু এদের জীবনটা নষ্ট করে কি হবে? আর একটা সুযোগ যদি দেয়া যায়। পুলিশ অফিসার হিসেবে কেসটা চেপে যাবার চেষ্টা করে আমি অন্যায় করেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, এ ব্যাপারে কোনো স্বার্থ নেই। টাকা পয়সার কোনো ব্যাপারও নেই। পুলিশ হলেও আমারও তো একটা মানুষের প্রাণ আছে। আমি ওদের মায়া করেই আসলে। দারোগাবাবু একটা কথা অন্তত ঠিকই বলেছিলেন। ওরা কেউই ঝানু ক্রিমিনাল নয়। হত্যাকাণ্ড ঝোঁকের মাথাতেই হয়েছে। ওরা যদি খাঁটি ক্রিমিনাল হতো তাহলে ওরা আমাকেও ছাড়তো না। আমাকে মেরে ফেললেই ওদের ঝামেলা চুকে যেত। ওই রকম নির্জন ডাক বাংলোয় একটা খুনও যা, দুটো খুনও তাই। আমাকে মারার সুযোগও ওরা পেয়েছিল। ঘরের মধ্যে মেয়েটিকে দেখার পর আমি যখন খানিকটা অসাবধানভাবে বাইরে বেরিয়েছিলাম, তখন ওরা জিপের আড়ালে লুকিয়ে অনায়াসেই আমাকে গুলি করতে পারত। রিভলভার ছিল সুরজলালের কাছে। আমাকেও মেরে ফেলে দুটো লাশ একসঙ্গে পুঁতে ফেলার ঝঞ্ঝাট আর কি ছিল? আমি যে সেই রাত্রে ওই ডাক বাংলোয় থাকবো তা তো আর কেউ জানতো না। কিন্তু কথায় কথায় মানুষ খুন করার অভ্যাস সত্যিই ওদের নেই। কিংবা আমি মিলিটারির লোক বলে ওরা ভয় পেয়েছিল কিনা কে জানে। সত্যিকারের ক্রিমিনালরা অবশ্য ওই রকম অবস্থায় কিছুই পরোয়া করে না। সুরজলালের গান লাইসেন্স ছিল বটে, কিন্তু সে ঠিক মতন রিভলভার চালাতে জানতো কিনা সেটাই একটা সন্দেহের ব্যাপার। খুব ক্লোজ রেঞ্জে ফায়ার করা এক কথা, আর দূর থেকে কাউকে গুলি করতে গেলে রীতিমতন প্র্যাকটিস থাকা দরকার। সুখেন রায় লোকটি ছিল খুব নিরীহ আর শান্ত ধরনের। বেশ জনপ্রিয় ছিল সে। তার নম্র ব্যবহার আর বিদ্যাবুদ্ধির জন্য সবাই ভালোবাসত তাকে। খুবই গরিব পরিবারের ছেলে সে। কোনো রকমে লেখাপড়া শিখে চাকরি জুটিয়েছে। বউটিও তার সুন্দরী। সংসারে কোনো ঝামেলা নেই। লোকের চোখে সে মোটামুটি সুখী মানুষ। পেশায় ওভারসিয়ার হলেও তার ঝোঁক ছিল নানা রকমের বই পড়ার। সামান্য মাইনে পেলেও সে সেই টাকার মধ্যে বাঁচিয়ে বাঁচিয়ে অনেক বই ও পত্রপত্রিকা আনতো বাইরে থেকে। সুখেন রায়ের বাড়িতে রীতিমতন একটা আড্ডা ছিল। আড্ডার অন্যতম আকর্ষণ ছিল অবশ্য তার বউ করবী এবং করবীর হাতে বানানো চা। করবীর বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে। 16 বছর বয়সে তার বিয়ে হয়। তখন সে রোগা পাতলা একটি গ্রাম্য লাজুক মেয়ে। বিয়ের পর সুখেন রায় নানান জায়গায় বদলি হয়েছে। করবী সেই সব জায়গায় লোকজনের সঙ্গে মিশে আস্তে আস্তে বেশ চটপটে হয়ে উঠেছে। লোকজনের সঙ্গে মিশতে পারে, পুরুষদের আড্ডায় সমানে যোগ দিতে পারে। মফস্বল জায়গায় এরকম মেয়ে তো সহজে চোখেই পড়ে না। অবিবাহিত মেয়েরা পুরুষদের সঙ্গে আড্ডায় যোগ দিতে পারে না, আর বিবাহিত মেয়েরা বাচ্চা কাচ্চা সামলাতেই ব্যস্ত। করবীর ঝামেলাও ছিল না। তারপর সে একটু একটু গানও গাইতে পারে। এমনিতে সুখেন রায়ের সংসারটাকে সুখের সংসারই বলা যেতে পারত। স্বামী স্ত্রীর ছোট্ট সংসার। খুব একটা অভাবের টানাটানি ছিল না। সুখেন রায়ের সংস্পর্শে থেকে করবী খানিকটা লেখাপড়াও শিখেছিল। বন্ধু বান্ধব আসে বাড়িতে, হইচই আনন্দ হয়। সব মিলিয়ে অভিযোগ করার মতন কিচ্ছু নেই। কিন্তু ওই যে বললাম কিছুক্ষণ আগে, করবী ঠিক সাধারণ মেয়ে নয়। তার স্বভাব ও শরীরের মধ্যে এমন একটা কিছু আছে যা পুরুষের মধ্যে আগুন জ্বালায়। সাধারণ শান্তশিষ্ট বাড়ির বউ হয়ে থাকবার মতন মেয়ে সে নয়। তাছাড়া বিয়ের পর 8 বছরের মধ্যেও তার কোনো ছেলেপুলে হয়নি। স্বাস্থ্য খুব ভালো। সব মিলিয়ে তার মধ্যে একটা ছটফটানি ছিল। ছোট্ট সংসারের গণ্ডি ছাড়িয়ে সে উপচে পড়তে চাইত। পুরুষেরা আকৃষ্ট হতো তাকে দেখে। এই ধরনের মেয়েদের দেখে প্রলুব্ধ হবার মতন রসিক পুরুষের অভাব নেই কোনো দেশে। সুখেন রায় যেখানে যেখানে ট্রান্সফার হয়েছে তার অনেক জায়গাতেই দু একটা ছোটখাটো গোলমাল হয়েছে করবীকে নিয়ে। সেজন্য কতটা দোষ করবীর আর কতটা অন্য পুরুষদের তা বলা যায় না। সে একবার ধরাও পড়েছে সুখেনের কাছে। তখন করবী অনুনয় বিনয় করে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে নিয়েছে। সুখেনই অনেক সময় ইচ্ছে করে বদলি হয়ে গেছে এক এক জায়গা থেকে। লোকজনের সঙ্গে ঝগড়া মারামারি করার মতন স্বভাব সুখেনের নয়। যেখানেই দেখেছে কোনো লোক করবীর প্রতি আকৃষ্ট হয়ে বেশি বাড়াবাড়ি করতে চাইছে, সেখান থেকেই সে ট্রান্সফার নিয়ে চলে গেছে কোনো ক্রমে। বউকে কোনো শাস্তি দিতে চায়নি। আবার তার বাড়িতে যে আড্ডা বসে,
এটাও সে বন্ধ করে দিতে চায়নি কখনো, কারণ সে নিজেই আড্ডা দিতে ভালোবাসতো। মোট কথা স্ত্রীকে অসম্ভব ভালোবাসতো সুখেন। তার এই ধরনের ছোটখাটো দোষ ত্রুটিও সে ক্ষমা করতে পারত। করবীও স্বামীকে ভালোবাসতো, এ কথাও ঠিক। নইলে সুখেনকে ছেড়ে সে কখনো চলে যায়নি কেন? যেতেও তো পারত, সেরকম সুযোগও তার ছিল। সব মিলিয়ে করবী মেয়েটা অদ্ভুত ধরনের। স্বামীর প্রতি ভালোবাসাও ছিল তার, আবার অতৃপ্তিও ছিল। অতৃপ্তিটা কখনো কখনো বেড়ে গেলেই গোলমাল দেখা দিত। সুখেন তার স্ত্রীকে ছেড়ে কোথাও যেত না। ট্যুরে যাবার কথা সব বাজে। কোনো দিন সে স্ত্রীকে একলা বাড়িতে রেখে ট্যুরে যায়নি, মৃত্যুর আগের দিনও না। করবীকে বাপের বাড়িতেও পাঠাতো না সে। যদিও করবীর বাপের বাড়িতে বিশেষ কেউ ছিল না, তার বাবা মা দুজনেই মারা গেছে অল্প বয়সে। দাদার সংসারে মানুষ। সুরজলালের সঙ্গে তার ঠিক কতখানি ঘনিষ্ঠতা হয়েছিল তা জানা যায়নি শেষ পর্যন্ত। আদালতে হাজার জেরাতেও ওরা এ সম্পর্কে একটি কথাও বলেনি। এমনকি সুরজলালই জোর করে করবীর দিকে ঝুঁকেছিল, না করবীই আকৃষ্ট করেছিল তাকে, তাও বলা যায় না। তবে দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ ছিল। সুরজলাল অনেকবার এসেছে ওদের বাড়িতে, সুখেনের উপস্থিতিতেই। ব্যাপারটা তোমাদের পক্ষে অনুমান করা নিশ্চয়ই শক্ত হবে না। সুখেনের বাড়িতে নিয়মিত আড্ডা বসতো। তার সুন্দরী স্ত্রী করবী চা তৈরি করে খাওয়াতো সবাইকে। আড্ডার লোভে না হোক, চায়ের লোভেই তো যেতে পারে অনেকে। রঞ্জন ফস করে বলে উঠল, কিংবা যে বানিয়ে দেয় তার লোভেও কেউ কেউ যেতে পারে। আপনি যেরকম বলেছেন তাতে মেয়েটি। কর্নেল সেন মাথা নিচু করে মৃদু হেসে বললেন, ব্যাপারটা বোধহয় সেই রকমই দাঁড়িয়েছিল। ওই আড্ডার মধ্যে কেউ কেউ একটু ঝুঁকে পড়ে করবীর দিকে। সুখেন বোধহয় সেদিকে নজর দেয়নি। অন্যান্য পুরুষ মানুষদের মধ্যে সুরজলালই করবীকে বেশি আকৃষ্ট করতে পারবে। তার সুন্দর চেহারা, পয়সা করে যথেষ্ট আছে, ফুর্তিবাজ। সুখেনকে লুকিয়েও যে সে করবীর সঙ্গে দেখা করত। মাধবী ধড়ফড় করে উঠে বলল, এই যা, জল গরম হয়ে উথলে পড়ে যাচ্ছে, তোমার খেয়ালই নেই তোমার দ্বারা যদি একটু কাজ হয়। রঞ্জন বলল, ও জল চাপিয়েছিলাম না, যাও যাও কফি বানিয়ে নিয়ে এসো। এসব কি আর পুরুষ মানুষের কাজ? এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রহস্য উপন্যাস অচেনা মানুষ এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সব।